প্রখর দাবদাহের পর যখন বৃষ্টির শান্ত স্নিগ্ধ ফোঁটাগুলো পড়ে, তখন ময়ূরের মন পেখম তুলে নাচতে চাইলে কি হবে, বাঙালির মন কিন্তু তেলে ভাজা করে, সাথে গরম গরম চা। আর তাই এই অধম বাঙালি আগের সপ্তাহে সন্ধে 7টা নাগাদ ঝমঝমে বৃষ্টিতে পাড়ার তেলে ভাজাওয়ালাকে না খুঁজে পেয়ে ভাবল, নিজেই একবার পরখ করে দেখে নি। অনেক শিল্পে তো হাত পাকিয়েছি, চপ শিল্পটা আমার দ্বারা হয় কিনা। যেমন ভাবা তেমনি কাজ। আলুগুলোকে মাইক্রোওয়েভে ঝটপট সেদ্ধ করে নিলাম, আর কড়াইতে ফ্রাইং প্যানে অল্প একটু সর্ষের তেল দিয়ে কটা বাদাম ভেজে নিলাম। তারপরে ওই একই প্যানে আর একটু সর্ষের তেল দিয়ে ঝপ করে 1 গাদা 5 ফোড়ন ফেলে দিলাম। ফোড়ন হিসাবে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, একটু হিং, এটাই দিয়েছি আমি। সমস্যা হলো গিয়ে আমি হলাম শখের রাঁধুনি, ঠিকই ধরেছেন। আলুগুলো মাইক্রোওয়েভে সেদ্ধ করেছি। মায়ের মতো রোজকার রান্না তো করি না, তাই এইটুকুতেই গলদঘর্ম অবস্থা। জানি এক্ষুনি অনেকে বলবেন, আপনাদের জেনারেশনের মেয়েরা কি করে যে পারে না। সত্যি আমার মারা মহিয়সী ছিলেন। আমার মা চাকরি করতেন, আমাদের মতো দুটো অসভ্য বাচ্চাকে মানুষ ওই যাই হোক করতেন। তার সাথে বাড়ির কুটি রান্না, বাজার, মাছ কাটা, মশলা বানানো, পাঁপড়, চিপস, চানাচুর সব একা হাতে করতেন। সত্যিকারের দশভুজা। আমার দ্বারা অত হবে না বাপু। আমি সুখী মানুষ, ল্যাদখোর, তার সাথে সত্যি কথা বলতে কাজের চাপও থাকে। সব মিলিয়ে এই যেটুকু করি এটাই অনেক। আমি আগেই স্বীকার করে নিচ্ছি, শখের রাঁধুনি। ওই বর্ষাকালেও 1 ঘন্টা রান্নাঘরে কাটাতে আমার গলদঘর্ম অবস্থা হয়েছে। এবার ওই ফোড়নের মধ্যে আমি একটু একটু করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, তার সাথে অল্প একটু জল, সব কিছু দিয়ে ভালো করে মিশ্রণটাকে কষালাম। হ্যাঁ, সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। আমরা খুব একটা ঝাল খাই না, আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি করে দিয়ে দেবেন। একটু একটু করে আমি জল দিচ্ছি, কারণ জল না দিলে মশলাটা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরপর আমি আলুগুলো দিয়ে খুব ভালো করে কাটতে গেলাম, কিন্তু আমি জানি না নতুন আলু বলে কিংবা কী কারণে আলুগুলো খুব ভালো একটা সেদ্ধ হয়নি। তাই আমি অল্প একটু জল এতে মিশিয়ে ভালো করে ঢাকা দিলাম, সাথে আর একটু নুনও দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়। ঢাকা দিয়ে ওটাকে একটু রান্না হতে দিলাম, নরম হতে দিলাম। ততক্ষণে হামানদিস্তার পাথর দিয়ে একটুখানি বাদামগুলোকে আধ ভাঙা করে নিলাম। হ্যাঁ, আমি অল্প কিছু নারকোল কুচিও ভেজে রেখেছিলাম। আমি জানি ট্র্যাডিশনালি যে আলুর চপ হয় তাতে নারকেল কুচি বা বাদাম কোনোটাই পড়ে না, কিন্তু আমাদের এই দুটি জিনিস খেতে খুব ভালো লাগে, তাই আমরা নিজের মতো কাস্টমাইজ করে নিয়েছি। এবার ব্যাটারটা বানানোর জন্য খুব ভালো করে বেসনটাকে চেলে নিতে হবে। বর্ষাকালের বেসনে কিন্তু ভীষণ পোকাও থাকে, তাই চেলে নেওয়াটা মাস্ট। এর মধ্যে দিলাম একটুখানি কালো জিরে, তার সাথে দেব অল্প একটু নুন আর একটুখানি বেকিং পাউডার। সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখাটা খুব জরুরি। তেলে ভাজার দোকানে দেখবেন ওনারা সব সময় হাত দিয়ে ফেটায়। এর মধ্যে চাইলে আপনি অল্প একটুখানি হলুদও দিতে পারেন, কিন্তু আমরা খুব একটা হলুদ প্রিয় নই। তাই এবার এটার মধ্যে খানিকটা ঠান্ডা জল মিশিয়ে ভালো করে হাত দিয়ে আগে আমি ফেটালাম। হাত দিয়ে ফেটানোর কারণ যাতে কোনো রকম গাঁঠ না পড়ে, কোনো রকম লাম্পস ক্রিয়েট না হয়, কারণ প্রচুর জল তো দেবো না, মোটামুটি খুব পাতলাও না খুব ঘনও না, এরকম ব্যাটার বানাতে হবে। তাই এটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, ভালো করে দেখে নিচ্ছি যাতে কোনো লাম্প বা যাতে কোনো রকম গিট না থাকে এতে। এবার একটা ছোট্ট টিপস দিই, বাড়িতে যদি ডায়াবেটিক পেশেন্ট থাকেন, বাবা বা মা, আলু সেদ্ধ করে জলে আলু সেদ্ধ করে সেই জলটা যদি ফেলে দেন, আলুর কার্বোহাইড্রেটের ক্ষতিকারক পার্ট কিন্তু অনেকটাই কমে যায়। ইট বিকামস হেলদিয়ার। তো আমি সবসময় কোনো আলুর তরকারি কোনো কিছু করতে গেলে মাকে দেখেছি এভাবে করতে, আমিও তাই করি। তো এবার হাত ধুয়ে আরও একটু জল ওতে মেশালাম। এবার আমার যে হুইস্ক আছে সেটা দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার আমার তরকারিটা মোটামুটি হয়ে এসছে। দেখুন, ওর মধ্যে আমি অল্প একটু নুন দিলাম, অল্প একটু আমার যে বাদাম ভেজে রাখা ছিল সেটা দিয়ে দিলাম,
আপনারা আগেই দেখেছেন আমি অনেকটা পাঁচফোড়ন দিয়ে ফেলেছিলাম, অতএব খানিক তুলে রেখেছিলাম। তো মাখা মাখা এটা হয়ে এসছে। আমি এতে 1 চিমটি চিনিও মিশিয়েছিলাম, কারণ 1 চিমটি চিনি না মেশালে আমার ঘটি আত্মার তৃপ্তি হয় না। তো এটা যখন একদম জলটা মরে গিয়ে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তখন আমি নামিয়ে নিলাম। চাইলে এতে কাঁচা ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আমি এবার টেবিলে রেখে দিলাম ঠান্ডা হতে। এবার এই ব্যাটারটাকে আমি 10-12 মিনিট ছেড়ে রেখেছিলাম, যাতে যে কোনো বেসন হোক ময়দা হোক ওটাকে একটু ফুলতে টাইম দিতে হয় জল মেশালে। এর মধ্যে আমি অল্প একটু বেকিং পাউডার দিয়ে আরেকবার হুইস্ক করে নিলাম। ওই একই কড়াই, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের শত পুরনো রান্নাঘর, আমার মায়ের শত পুরনো বাসন, আমি ঠিক বাড়িতে সবার জন্য যেটা করেছিলাম সেটাই দেখাচ্ছি। সেই কড়াইতে সর্ষের তেল দিলাম গরম হতে, সাথে অল্প একটু রিফাইন্ড অয়েল মিশিয়ে, কারণ এবার আমি ডুবো তেলে ভাজবো। চাইলে পুরোটা সর্ষের তেল বা পুরোটা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। সর্ষের তেল না দিলে কিন্তু এই স্বাদ হবে না, মনে রাখবেন এটা তেলে ভাজা। এতে ঘি বা রিফাইন্ড অয়েল বা মাখন বা ডালডা কোনোটার গন্ধই চলে না। এবার আমি চপিং বোর্ডে একটুখানি শুকনো বেসন ফেলে রেখেছি। এবার দেখুন আলুর পুরটাকে এইভাবে নিয়ে আমি গড়ে নিচ্ছি। এবার তেল যখন গরম হয়ে গেছে, তখন কড়াই থেকে 2 চামচ 3 চামচ তেল তুলে আমি ওই ব্যাটারটিতে মেশাবো। এতে করে পুরো ব্যাপারটা খুব ক্রিস্পি আর মুচমুচে হবে। এবার আগেই দেখিয়েছি হাতে করে চপ গড়ে আমি শুকনো বেসনে এরকমভাবে মাখিয়ে এরমভাবে খুব ভালো করে 2 পিঠ ডুবিয়ে গায়ে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। তারপরে সোজা এটা গিয়ে ফেলবো গরম তেলে। সাবধানে ফেলতে হবে, আর তেল যেন একেবারে টকবকে গরম হয়। এরপরে আঁচ মাঝারি করে এরকম 3-4টে একসাথে দিয়ে দেখুন সুন্দরভাবে ভাজছি। তা চপ শিল্প নিয়ে আমাদের রাজ্যকে বহু ব্যঙ্গ করা হয়। পশ্চিমবঙ্গকে নিয়ে ব্যঙ্গ করার কথা উঠলেই সবার প্রথমে ওঠে চপ শিল্প। কিন্তু চপ বানিয়ে দেখলাম সত্যিই কোনো শিল্পের থেকে এটা কম নয়। যথেষ্ট খাটনি, যথেষ্ট পরিশ্রমের। আর বাঙালির কি চপ মুড়ি ছাড়া চলে বলুন? আমার তো চলে না। আপনাদের চলে কি না কমেন্ট বক্সে জানান। তার সাথে এটাও জানান আপনার সবথেকে প্রিয় চপ কী। আমার কোনটা সেটা তো বানিয়ে দেখিয়ে দিলাম। অবশ্য বেগনি আর ডাল বড়াও আমার যথেষ্ট ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আসবো খুব শিগগিরই। সবাই খুব ভালো থাকুন। আমাকে যারা প্রথমবার দেখছেন তারা ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টে জানান। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা ভিডিও।